নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওটি আপনাদের মনোমিতার ঘটনা বলেছিলাম, আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করেছেন। মনোমিতা একটু দেরি হয়েছে ওর কমেন্টটা, মানে ওর আমার পেতে আর কি। ও বললামই তো, একটা মলে যেহেতু চাকরি করে, ও সেভাবে সময়টা খুব কম পায়, তো ও কমেন্ট করেছে। তো আপনাদের ভালো লেগেছে। আর সত্যিকার এই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যাই বলুন না কেন, হ্যাঁ, সেটার ওপর এই ধরনের ঘটনা তো খুব একটা পাই না, কিন্তু ঘটনাটা ভারী অদ্ভুত আমারও লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছিলাম। তো আজকের ঘটনাটাও কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করবেন না। ছোট্ট একটি ঘটনা বলবো, কিন্তু সাংঘাতিক আমার ভয় লেগেছে যে এরকম ঘটনাও ঘটে। মানে এরকম ঘটনা যে ঘটে না তা কিন্তু নয়, আমার কিন্তু এরকম নিজের জীবনে একটা বাসের এক্সপিরিয়েন্স রয়েছে। সেই ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাকে শুনবেন খালি, মানে পুরো শরীরের আপনার মানে রোম বলুন বা পশম বলুন, সেটা দাঁড়িয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। হ্যাঁ, আপনারা খালি শুনে দেখবেন, এটা আমার নিজের জীবনেই কিন্তু ঘটেছে। আর আমি চেষ্টা করছি যাতে এই ভিডিওটির নিচে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিতে পারি। তা আমার জীবনে যেটা ঘটেছে সেটা তো আমি শেয়ার করেছি অলরেডি, কিন্তু আমার তো পরে প্রচুর নতুন বন্ধু যারা এসেছেন তারা খালি শুনে দেখবেন ঘটনাটা, আমার এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আর আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটাও সেরকম একটা বাসের ঘটনা। মানে কি মারাত্মক সব ঘটনা ঘটে, মানে মানে ভাবলে অবাক হতে হয়। যে এই আজকে যিনি ঘটনাটি শেয়ার করেছেন ওনার নামটা আগে বলে নিই। ওনার নাম হচ্ছে ডক্টর বিপাশা রয়। ওনার বাড়ি হচ্ছে আগরতলাতে। তো চলুন ঘটনাটি শুরু করি। এই ডক্টর দিদির ঘটনা এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনার কথা। তো ওই ডাক্তার দিদি শুধু এই আজকের ঘটনা বলে না, আরও কিন্তু উনি অনেকগুলো ঘটনা পরপর শেয়ার করেছেন। তো সব থেকে বড় কথা, এনারা এতটাই ভদ্র না, আমাকে কখনোই তাড়া দেন না। মানে শুধু এই ডাক্তার দিদির কথা বলছি না, আমার অনেক ভাই আছে বা বোনেরা রয়েছে, আমায় পারতপক্ষে কেউ তাড়া দেয় না যে এক্ষুনি বলতে হবে বা কাল কবে বলবেন বলুন, এরকম কিচ্ছু না। আমি আমার মতো করে বলি বলে শান্তি মতো বলতে পারি, এইটাই কথা। তো এই ডক্টর বিপাশা রয় ওনার বলা এই ঘটনাটি তাহলে আমি শুরু করি, চলুন। এই ঘটনাটি ডাক্তার দিদি যেটা বলেছেন যে ওনাদের পুরো পাড়াটাকে চিন্তায় ফেলে দিয়েছিল এই ঘটনাটি। তো ঘটনাটি 2014 সালে দিদিদের ওই পাড়ার, মানে ওই এলাকার বা পাড়ার এক দিদি পিসি সম্বোধন করেছেন। ওই পিসি চাকরি পান হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে চাকরি পান 2014 সালে। এবং তিনি ওখানে মানে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হচ্ছে বিশ্রামগঞ্জ। হ্যাঁ, সেই বিশ্রামগঞ্জে মানে যে সেন্টার আছে আর কি ওনাদের, সেই সেন্টারে কিন্তু 2014 সালে এই চাকরিটি পান। আচ্ছা, এই যে চাকরিটা সেটা কিন্তু ছিল কন্ট্রাক্ট বেসিসে, যদিও সরকারি চাকরি, কিন্তু কন্ট্রাক্ট বেসিসে চাকরিটা ছিল। তো ওনার তো পোস্টিং হয় বিশ্রামগঞ্জ বললামই। ওখানে একটি প্রাইমারি হেলথ সেন্টার যেটা আছে সেইখানে তো উনি যান এবং জয়েন করেন। এরপরে ওনার কাজ ছিল এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে যাওয়া এবং সেখানে যত সন্তান সম্ভবা মহিলারা রয়েছে তাদের খোঁজখবর নেওয়া, এবং যত 5 বছরের নিচে শিশুরা রয়েছে তাদের টিকাকরণ বা তাদের ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেট ঠিকমতো তারা খাচ্ছে কিনা বা এইগুলো ইনফরমেশন নেওয়া, যে কারণে কিন্তু ওনাকে বিভিন্ন গ্রামে গ্রামে ভিজিট করতে হতো।
তো একবার ওই মানে 2014 সালের জুলাই মাসে উনি যান হচ্ছে বিশ্রামগঞ্জ, যেখানে আর কি ওনার পোস্টিং ছিল, তার পাশের একটি গ্রামে। এবার সেখানে উনি যান এবং গিয়ে ওখানে প্রত্যেকটা ঘর বাড়ি নিজে থেকে গিয়ে গিয়ে সেখানে ঢুকে জিজ্ঞাসাবাদ করা, এই সমস্ত করতে করতে তখন কিন্তু বেজে যায় হচ্ছে 4টে। এবার যখন 4টে বেজে যায় তখন গ্রামবাসীরা বলেন যে দিদি, আপনি এখান থেকে সোজা গেলে মেন রাস্তায় পৌঁছে যাবেন, ওখান থেকে আপনি বাস বলুন বা ডক্টর দিদি যেটা জানিয়েছেন কমান্ডার জিপ, তো এই ধরনের গাড়িগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন, কিন্তু এর পরে কিন্তু আর দেরি করা কিন্তু আপনার একেবারেই উচিত হবে না। এবারে দিদি তো ওই মেন রাস্তায় এসে তো অপেক্ষা করতে লাগলেন বাসের জন্য। এবারে অপেক্ষা করতে করতে হঠাৎ করে দিদির সামনে একটি বাস এসে দাঁড়ালো, যেটা আগরতলা যাচ্ছে। এবার আগরতলা যাচ্ছে, হয়তো আমার মনে হচ্ছে যেটা যে দিদি হয়তো সেদিন বাড়ি ফিরছিলেন খুব সম্ভবত কাজের জায়গা থেকে, মানে কর্মস্থল থেকে। তো উনি ওই বাসে, আগরতলা যাওয়ার বাসটায় উনি উঠে পড়েন। তখনও ওই সন্ধে কিন্তু হয়নি, 4:30 মতো বাজে। তো উনি মানে জানলার ধারে গিয়ে বসেন এবং ক্লান্তি তো ছিল, সমানে এতগুলো বাড়ি ঘুরেছেন, গ্রামের মধ্যে ঘুরে ঘুরে বেরিয়েছেন, তো উনি ক্লান্তি ওইখানে ছিলই, মানে শরীরে ছিলই। তো উনি ওইখানটা বসে শান্তিতে চোখ বোঝেন। এবারে ও আগরতলার বাসটায় উঠেছেন, এই মোটামুটি ওই 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন, এটাই জানেন। তো এবার কখন একটুখানি চোখ লেগে গেছে। এবার উনি যখন ঘড়িটা দেখেন, তখন দেখেন কিন্তু অলরেডি 7টা 7:30 মতো বাজে। এবার তো উনি অবাক হয়ে যান যে এতক্ষণ বাসটা চলছে, তাহলে আগরতলা এলো না কেন, এখনো আগরতলা এসে পৌঁছালো না কেন, এটা উনি ভাবতে থাকেন এবং ভাবেন যে বাসটা তাহলে এখন কোথা দিয়ে চলছে। এবার একজন একা মহিলা, মানে এই ডক্টর দিদির যে পিসিমণি, উনি তো একাই উঠেছেন। স্বাভাবিক ব্যাপার যে একটা মহিলার যেটা মনে হয় যে বাবা এতক্ষণ ধরে বাস চললো, ঘড়ির কাঁটা তো আর ভুল বলবে না, তাহলে যেখানে 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, এখন 7টা বেজে গেল, কই তাহলে আগরতলায় এসে পৌঁছালো না কেন বাসটা। মানে উনি তো চিন্তা করে পাচ্ছেন না যে হলোটা কি। এরপরে উনি কিন্তু কন্ট্রাক্টরকে হাঁকডাক শুরু করে এবং জানতে চান যে বাস এতক্ষণ চলার পরও কেন আগরতলা পৌঁছালো না, কিন্তু কোনো উত্তর নেই। এবার তো ওনার তো চিন্তা বেড়ে যায়, স্বাভাবিক ব্যাপার, একজন মহিলা, তার তো একটা টেনশন হবে। এবার কিন্তু উনি জনে জনে, যত বাসময় প্রচুর লোকজন আছে, তাদের কাছে গিয়ে গিয়ে জানতে চান সেই একই কথা, যে আমরা এখন কোন জায়গাটায় রয়েছি, বাস যে চলছে কোন জায়গাটায় রয়েছি, আর এতটা সময় যে বাসটা চলছে তাহলে আগরতলা পৌঁছালো না কেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে আমার পুরো বলতে গিয়ে গায়ের শিহরণ জাগছে, একজন প্যাসেঞ্জারও কিন্তু ওনার কথা উত্তর দিচ্ছে না, সবাই চুপচাপ বসে আছে। এটা কিন্তু উনি এবার লক্ষ্য করলেন, সবাই যার যার সিটে চুপচাপ বসে আছে, তাদের কোনো রকম নড়া চড়া হেল দোল কিচ্ছু নেই, সবাই চুপচাপ নিজের সিটে বসে আছে এবং সবাই চুপ করে বসে আছে। এবার তো উনি বিরক্তিতে বা অস্বস্তিতে, তখনও কিন্তু ওনার মনের মধ্যে কোনো রকম খারাপ কিছু কাজ করছে না, হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছেন যে কন্ট্রাক্টরকে ডাকছি সাড়া পাচ্ছি না, এনাদেরকে জনে জনে গিয়ে জিজ্ঞাসা করছি কোনো সাড়া পাচ্ছি না। এরপরে কিন্তু উনি একটা অবাক জিনিস দেখেন, সেটা হচ্ছে উনি দেখেন সবাই তো স্থির হয়ে বসে রয়েছে, পুরোপুরি স্থির, তারা না নড়ছে না চড়ছে, তাদের শরীরের কোনো মুভমেন্ট নেই। কিন্তু অবাক ব্যাপার, সবার দৃষ্টি কিন্তু ওনার দিকে। আমি বলতে পারছি না, বিশ্বাস করুন, এত আমার ভয় লাগছে। এইটা দেখার পর কিন্তু উনি সংজ্ঞা হারান, উনি অজ্ঞান হয়ে যান। আচ্ছা, এবার একটু
পিসির বাড়ির দিকটা তাকাই, মানে এই পিসিমণির বাড়ির দিকের কথা বলছি। পিসির বাড়িতে পিসির বাবা, মা এবং তার এক পিসি ছিলেন। এনারাই কিন্তু ছোটবেলা থেকে ওই পিসিকে বড় করে তুলেছেন। এবার সেদিনকে বাড়িতে যখন বাবা মার কাছে বাবা মা ফোন করেন যে ফিরতে কতক্ষণ লাগবে বা কি বৃত্তান্ত, তখন উনি কিন্তু বলেন যে এই তো আমি বিশ্রামগঞ্জ থেকে এই আগরতলার বাসে উঠছি। এবার ওনারা ভেবেছেন 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে মেয়ে আমাদের বাড়ি চলে আসবে। তারপরে শুধু অপেক্ষা আর অপেক্ষা। পুরো সন্ধে কেটে গেল, রাত পুরো পুরো রাত কেটে ভোর হয়ে গেল, কোনো মেয়ের খোঁজ নেই। পরের দিন সকাল পুরো কেটে যাচ্ছে। এবার ওনারা মানে যখন চরম দুশ্চিন্তায় পড়ে গেছেন, তখন মানুষ কি করে যেটা সেটাই করলেন, ওনারা থানায় চলে গেলেন। থানায় গিয়ে ওনারা সমস্ত কথা কিন্তু জানালেন। জানাবার পর যে এরকম মেয়েকে পাওয়া যাচ্ছে না, বা এত সময় বাসে ওঠার আগেও আমাদের সাথে ফোনে কথা হয়েছে, তারপরে আর তার কোনো হদিশ পাচ্ছি না, যোগাযোগ করতে পারছি না, মেয়ে বাড়ি পৌঁছায়নি, যেগুলো হয় আর কি। এই সময় কিন্তু বিশ্রামগঞ্জ, যেখানে উনি চাকরি সূত্রে গিয়েছিলেন বা কর্মসূত্রে গিয়েছিলেন, সেখানকার থানা থেকে একটি খবর আসে। বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশন থেকে যে খবরটা আসে সেটা হচ্ছে একটি মেয়েকে রাস্তার পাশে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। একজন কৃষক সেটা দেখতে পেয়েছেন এবং সেই মেয়েটিকে পরিবারের, সেই কৃষক পরিবারের সবাই মিলে কিন্তু সেবা শুশ্রূষা করে মোটামুটি একটা স্টেবল জায়গায় তাকে নিয়ে গেছে। তো এই খবরটা শোনার পর এনার তো মানে পিসির বাবা মা পিসিমা সবাই মিলে তো ছোটেন সেই বিশ্রামগঞ্জে সেই পুলিশ স্টেশনে, এবং সেখান থেকে ওই পরিবারটিতে গিয়ে পৌঁছান এবং দেখেন যে সত্যি তো তাদের মেয়ে বসে আছে, এবং পিসিকে দেখে ভারী অদ্ভুত তাদের লাগে। পিসি পুরো শূন্যে দৃষ্টি দিয়ে রেখেছে, মানে যেন সব কিছু দেখেও কিছু দেখছে না, মানে এরকম একটা ব্যাপারটা। হ্যাঁ, দৃষ্টির মধ্যে একটা শূন্যতা, একটা অদ্ভুত লাগে তার বাবা মার। তো যাই হোক, থানার সাহায্যেই বলুন বা থানার পুলিশ যেমন তারাও আশ্বস্ত হন যে যাই হোক এরা মেয়েটিকে খুঁজে পেয়েছে, বাড়ির লোকও আশ্বস্ত হয়। তারপরে তো পিসিকে নিয়ে তারা ফিরে আসে বাড়িতে, এবং বাড়িতে ফিরে আসার পর পুরো একটা দিন কিন্তু পিসি কোনো কথা বলে না, শুধুমাত্র সে ঘুমিয়ে যায়। হ্যাঁ, তার এতটাই সে ক্লান্তি বা শরীরে, যাই হোক পুরো দিন সারাটা রাত সে ঘুমায়। পরদিন যখন সে একটু সুস্থ বোধ করে, তখন সে বলে যে আমি বাসটায় উঠেছিলাম তখন হচ্ছে 4 PM। ঠিক আছে, এবার যখন আমি বাসটায় উঠি তখন 4টে বাজে, এবং আমি তখন উঠে নিয়ে জানলার ধারে যেহেতু সিট পেয়ে যাই, এবং চিন্তা করি যে আগরতলা তো লাস্ট স্টপেজ, ওখানে গিয়েই বাসটা থামবে, টেনশনের কিচ্ছু নেই, বাস ভর্তি যাত্রী যেহেতু রয়েছে, উনি নিশ্চিন্তে কিন্তু ঘুমিয়ে পড়েন। আচ্ছা, এবারে উনি তো বাসে উঠে পড়েছেন, উঠে পড়ে ওই তো ওরকম সিট পেয়েছেন, যেরকম আপনাদের আগে বললাম, সিট পেয়ে তো ঘুমিয়ে পড়েছেন। এবার যেটা আমার বলতে একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যখন ঘুম ভাঙে উনি দেখেন বাইরে রাতের আঁধার ঘনিয়েছে এবং হাত ঘড়িতে বাজে রাত 8টা। তখন কিন্তু উনি কন্ট্রাক্টরকে এবং যাত্রীদেরকে সমানে বলতে থাকেন, সহযাত্রীকে বা যাত্রীদেরকে, যে কি ব্যাপার, বাস কোথা দিয়ে ছুটে চলেছে, আর এতটা সময় যে বাস চললো, এতটা সময় পার হয়ে গেল, এখনো আগরতলা এসে পৌঁছালো না কেন। এই রকম যখন বারবার সবাইকে ডাকছে, এবং শেষমেশ লাস্ট প্রশ্ন করেন আবার গিয়ে কন্ট্রাক্টরকে যে কি হলো, বাসটা এখনো আগরতলা পৌঁছাচ্ছে না কেন। তখন কিন্তু পিসি লাস্টে একটা সাউন্ড পেয়েছিলেন, গুরুগম্ভীর গলায় কেউ বলল, বাস তো দিদি, এই বাস তো কোথাও পৌঁছাবে না। এই কথাটা শোনার পর কিন্তু পিসি জ্ঞান হারিয়ে ফেলেন। যাই হোক,
এরপরে বাড়ির লোকেরা তো ট্রিটমেন্ট পিসিকে করাচ্ছিলেনই, এবং ওখানে একটা শিবকালী মন্দির আছে, ওই ডাক্তার দিদিভাই যেভাবে জানিয়েছেন ওই মন্দিরে নিয়ে গিয়ে পুরোহিত মশাই ওনাকে মানে ঝেড়ে দেওয়া যেটাকে বলে সেই সমস্ত করেন, এবং বাড়িতেও পুজো টুজোর ব্যবস্থা করা হয়। তারপর ডাক্তার দিদি যেটা বলেছেন, ওনার সেই পিসিমণি এখন পুরোপুরি সুস্থ, তার বিয়ে হয়েছে, দুটি মিষ্টি মেয়ে, তিনি জননী। এবং এই ঘটনা ঘটার বেশ কিছুদিন বাদে জানা গেছিল যে বিশ্রামগঞ্জ থেকে আগরতলাগামী একটি বাসের কিন্তু ঠিক ওই জায়গাটা যেখানটা পিসি পড়েছিলেন ওই জায়গায় ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং বাসের নাকি একজন প্যাসেঞ্জারও বাঁচেননি। তো পিসি সেই বাসটিতেই দেখেছিলেন বা সেই বাসটিতেই উঠেছিলেন কিনা সেটা তো প্রশ্ন চিহ্ন হয়েই থেকে গেছে। তবে ওই যে প্যাসেঞ্জাররা প্রত্যেকের সিটে বসেছিলেন তারা কিন্তু একটুও নড়েননি, তারা পিসির উত্তরও কোনো কথারও উত্তর দেননি, কিন্তু সকলের দৃষ্টি ছিল কিন্তু পিসির মুখের দিকে। তো হয়তো সেই প্যাসেঞ্জাররাই সেদিনকে বাসে ছিলেন, হ্যাঁ, যাদের মৃত্যু ঘটেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ঘটনাটি এই পর্যন্ত বলে ওই দিদিভাই শেষ করেছেন, এবং দিদিভাইয়ের পরবর্তীতে আরও যে ঘটনা উনি পাঠিয়েছেন সব আমি এক এক করে শেয়ার করব। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাতে দিদিভাইয়েরও ভালো লাগবে এবং আমারও খুব ভালো লাগবে যে একজন এত দূর থেকে এত গুণী একজন মানুষ তার ঘটনার সম্ভার আমাদের সামনে তুলে ধরেছেন। তাকে অসংখ্য তো ধন্যবাদ জানাই, আর পাশাপাশি আপনারা কমেন্ট করলে দিদিভাইয়েরও খুবই ভালো লাগবে। আর নতুন পুরনো যে সমস্ত বন্ধুরা আপনারা বলছেন অনেকে যে আপনারা ঘটনা পাঠাবেন, কিন্তু আমি ফোন নাম্বার দেওয়ার পরও কিন্তু আর আপনারা যোগাযোগ করছেন না, জানি না আমার কি অপরাধ। যদি কারো আপনাদের স্টকে এই ধরনের কোনো ঘটনা থাকে যা আপনাদের নিজের সাথে ঘটেছে বা অন্য কারোর সাথে ঘটেছে যেটা সত্যি ঘটনা, কারণ দিদি যেটা বলেছেন এই ঘটনাটা কিন্তু একদম সত্যি এবং একদম একটা বাস্তব ঘটনা, তো এরকম যদি কোনো ঘটনা আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই একটু যদি শেয়ার করতে চান সোফিয়ার সাত কাহনে তাহলে আমাকে একটু নক করবেন। আর যারা নতুন পুরনো বন্ধুরা আমার রয়েছেন, যদি ভিডিও ভালো লাগে একটু ছড়িয়ে দিন না ভাই, ফ্রেন্ডস ফ্যামিলি যারা রয়েছেন তাদের মধ্যে। আর সবাই মানে নতুন যারা বন্ধুরা এতক্ষণ ধরে আমার শুনলেন, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে কিন্তু প্রেস করবেন, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, ভীষণ ভীষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওর সাথে।